এলএলবি প্রথম পর্ব কোর্স নম্বর 505 পঞ্চম পত্রের গ্রুপ বি ব্রিটিশ সংবিধান বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এটি এই পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেজন্য প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পত্রের ফাইনাল পরীক্ষায় এটি প্রশ্ন হিসেবে থাকে। ব্রিটিশ সংবিধান বিশ্বের প্রাচীনতম এবং সর্বাধিক বিবর্তিত শাসনতান্ত্রিক ব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত। এটি কোনো একক সময়ে বা একক দলিলে প্রণীত হয়নি, বরং শতাব্দীব্যাপী প্রথা, বিচারিক নজির, ঐতিহাসিক সনদ এবং সংসদীয় আইনের সমন্বয়ে এটি গড়ে উঠেছে। আমরা একটি মজার বিষয় দেখতে পাই যে এটি একটি যেহেতু অলিখিত সংবিধান, তাই এতে ভারতীয় সংবিধান বা মার্কিন সংবিধানের মতো কোনো আর্টিকেল বা অনুচ্ছেদ নেই। তবে এর ভিত্তি দাঁড়িয়ে আছে কিছু ঐতিহাসিক আইন ও সনদের উপর। এটি মূলত প্রথা ও আইনের এক জীবন্ত সংমিশ্রণ, যা সময়ের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করে নিয়েছে। এজন্যই একে সংসদীয় গণতন্ত্রের মাতৃভূমি বলা। ব্রিটিশ সংবিধানের কাঠামোগত ভিত্তি পর্যালোচনা করলে দেখা যায় যে এটি প্রধানত 4টি উপাদানের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটি হলো ঐতিহাসিক সনদ। ব্রিটিশ সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদ না থাকলেও কিছু সনদ ও আইনকে সংবিধানের সমতুল্য মনে করা হয়, যেমন 1215 সালের ম্যাগনা কার্টা, যার মাধ্যমে রাজার একচ্ছত্র ক্ষমতা কমিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ সনদ হল 1689 সালের বিল অফ রাইটস, যা পার্লামেন্টের ক্ষমতা ও জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে। দ্বিতীয়ত, ব্রিটিশ সংবিধানের কাঠামোগত ভিত্তির মধ্যে গুরুত্বপূর্ণ হল সংসদীয় আইন। পার্লামেন্ট সময়ে সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন পাশ করেছে, যা সংবিধানের অংশ হিসেবে গণ্য হয়, যেমন 1911 ও 1949 সালের পার্লামেন্ট অ্যাক্টস, যার মাধ্যমে লর্ডসভার ক্ষমতা হ্রাস করা হয়েছিল, এবং 1998 সালের হিউম্যান রাইটস অ্যাক্ট। ব্রিটিশ সংবিধানের তৃতীয় কাঠামোগত ভিত্তি হলো প্রথা বা রীতিনীতি, যেটাকে বলা হয় কনভেনশনস। এটি ব্রিটিশ সংবিধানের সবচেয়ে কৌতূহল উদ্দীপক অংশ। অনেক গুরুত্বপূর্ণ নিয়ম আছে, কিন্তু কোথাও লেখা নাই। শত শত বছর ধরে এই নিয়মগুলো পালিত হচ্ছে। যেমন রাজা বা রানী সর্বদা মন্ত্রিসভার পরামর্শে চলবেন। এটি কোনো আইনে লেখা নেই, কিন্তু এটি অলঙ্ঘনীয় একটি রীতি নীতি। আমরা চতুর্থ কাঠামোগত ভিত্তিতে দেখতে পাই যে কমন ল, যে আদালত এই কমন লর আলোকে অনেক যুগান্তকারী রায় দিয়েছে, যেগুলো পরবর্তীতে আইনে পরিণত হয়েছে। এগুলো সংবিধানের কাঠামোগত ভিত্তি হিসেবে কাজ করেছে। এখন ব্রিটিশ সংবিধান কেন অন্যান্য সংবিধান থেকে আলাদা? নাম্বার ওয়ান, যে এটি অনুচ্ছেদবিহীন, এর কোনো সংখ্যাতাত্ত্বিক অনুচ্ছেদ নেই, যেটা বিশ্বের বিভিন্ন দেশের কনস্টিটিউশনে দেখা যায়, বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয়ত, এটি পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে এটি নদীর মতো প্রবাহিত হয়ে আধুনিক হয়েছে। প্রাচীনতম, এটি বিশ্বের সকল সংসদীয় গণতন্ত্রের আদি উৎস বা মাদার অফ কনস্টিটিউশনস নামে পরিচিত। এবার আমরা ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলেছি যে ব্রিটিশ সংবিধান বিশ্বের প্রাচীনতম এবং সর্বাধিক বিবর্তিত শাসনতান্ত্রিক ব্যবস্থার একটা অনন্য দৃষ্টান্ত। প্রাচীন রাজতন্ত্র ও আধুনিক গণতন্ত্রের এক অভিনব সমন্বয় ঘটেছে এই ব্রিটিশ সংবিধানে। এখানে কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো মনে রাখার জন্য আমরা একটা ইংরেজি শব্দগুচ্ছের সাহায্য নেব, পিওর ক্লাস, যেখানে পি ফর পার্লামেন্টারি সভারেন্টি বা সংসদীয় সার্বভৌমত্ব, ইউ ফর আনরিটেন নেচার বা অলিখিত বৈশিষ্ট্য, আর ফর রুল অফ ল অ্যান্ড রাইটস, আইনের শাসন ও অধিকার, ই ফর এক্সিকিউটিভ মোনার্কি, সীমিত রাজতন্ত্র, সি ফর কনস্টিটিউশনাল কনভেনশন, সাংবিধানিক রীতিনীতি,
এল ফর লেজিসলেচার, বাইক্যামেরাল অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এ ফর অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। এস ফর সিঙ্গল অর ইউনিটারি সিস্টেম বা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এস ফর সফট অর ফ্লেক্সিবল কনস্টিটিউশন, সুপরিবর্তনীয় সংবিধান। প্রথমেই আমরা পার্লামেন্টারি সভরেন্টি বা সংসদীয় সার্বভৌমত্ব নিয়ে কথা বলব। অধ্যাপক এ ভি ডাইসি সংসদীয় সার্বভৌমত্বকে ব্রিটিশ সংবিধানের মূলনীতি হিসাবে চিহ্নিত করেন। এর অর্থ পার্লামেন্ট যে কোনো আইন প্রণয়ন, সংশোধন বা বাতিল করতে পারে এবং কোনো আদালত সে আইনের বৈধতা বাতিল করতে পারে না। ইউকে সরকার যখন ব্রেক্সিটের পর পার্লামেন্টকে না জানিয়ে ইউ ত্যাগ করে তখন একটি মামলা হয়েছিল। মামলাটি মিলার ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর এক্সিটিং দ্য ইউরোপিয়ান ইউনিয়ন নামে পরিচিত। এই মামলায় আদালত রায় দেয় যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদের অনুমোদন ছাড়া সম্ভব নয়। এই মামলা ও রায় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে এখানে কিছু কথা বলবো। 2016 সালে গণভোটের মাধ্যমে ব্রিটিশ নাগরিকরা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে মত দেন। এরপর ব্রিটিশ সরকার, থেরেসা মের সরকার ছিল তখন, তারা সিদ্ধান্ত নেয় যে পার্লামেন্টে কোনো আলোচনা বা ভোট ছাড়াই সরাসরি লিসবন চুক্তির 50 নম্বর অনুচ্ছেদ কার্যকর করে ইউ থেকে বেরিয়ে যাবে। সরকারের যুক্তি ছিল এটি তাদের রাজকীয় বিশেষাধিকার বা রয়্যাল প্রেরোগেটিভ পাওয়ারের অংশ। জিনা মিলার নামক একজন সমাজকর্মী তিনি এর বিরুদ্ধে আদালতে মামলা করেন। তার দাবি ছিল ইউ থেকে বেরিয়ে গেলে ব্রিটিশ নাগরিকরা অনেক আইনি অধিকার থেকে বঞ্চিত হবে এবং জনগণের অধিকার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল পার্লামেন্টের, সরকারের একার নয়। ব্রিটিশ সুপ্রিম কোর্ট 11 জন বিচারপতির উপস্থিতিতে এই মামলার রায় দেয়। রায়ে আদালতে স্পষ্ট করে জানায় যে ব্রিটিশ সংবিধান অনুযায়ী পার্লামেন্টই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সরকার নিজের ইচ্ছা মতো এমন কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে না যা নাগরিকদের বিদ্যমান অধিকারকে পরিবর্তন করে। আদালত বলেন, গণভোটের ফলাফল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এটি কোনো আইন নয়। আইন প্রণয়ন বা বাতিলের ক্ষমতা কেবল পার্লামেন্টের। পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে সরকারের বিশেষ ক্ষমতা থাকলেও যেখানে সাধারণ মানুষের আইনি অধিকার জড়িত সেখানে সরকারকে অবশ্যই পার্লামেন্টের অনুমতি নিতে হবে। সংসদীয় সার্বভৌমত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জুডিশিয়াল রিভিউ। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখতে পাই যে কংগ্রেসের পাশ করা যে কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে আদালত তা সরাসরি বাতিল বা অসাংবিধানিক ঘোষণা করতে পারে। কিন্তু ব্রিটিশ মডেলে আমরা দেখতে পাই যে পার্লামেন্ট বা সংসদই এখানে সর্বোচ্চ। আদালত সংসদের পাশ করা কোনো মূল আইন সরাসরি বাতিল করতে পারে না। আদালত মূলত সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা সাবঅর্ডিনেট লেজিসলেশন পর্যালোচনা করতে পারে। আইন ত্রুটিপূর্ণ হলে আদালত তা পুনর্বিবেচনার জন্য পরামর্শ দিতে পারে, কিন্তু আইনটি অকেজা করার ক্ষমতা রাখে না। ব্রিটিশ সংবিধানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আনরিটেন নেচার বা অলিখিত বৈশিষ্ট্য। ব্রিটিশ সংবিধান কোনো একক দলিলে সংকলিত নয়। এটি মূলত স্ট্যাটিউট ল, কমন ল এবং কনভেনশনসের সমষ্টি। গুরুত্বপূর্ণ লিখিত দলিলের মধ্যে রয়েছে ম্যাগনা কার্টা, পিটিশন অফ রাইট, বিল অফ রাইটস, অ্যাক্টস অফ পার্লামেন্টস। এসব দলিল রাজকীয় ক্ষমতা সীমিত করেছে। উদাহরণস্বরূপ, রাজা ইচ্ছামতো কর আরোপ করতে পারেন না, কারণ তা কোনো একক সংবিধানে নয়, বরং বিভিন্ন ঐতিহাসিক সনদে নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ সংবিধানের তৃতীয় বৈশিষ্ট্য হলো রুল অফ ল অ্যান্ড রাইটস বা আইনের শাসন ও নাগরিক অধিকার। ডাইসির মতে আইনের শাসনের তিনটি দিক হলো নির্বিচার ক্ষমতার অনুপস্থিতি,
আইনের দৃষ্টিতে সমতা এবং সাধারণ আইনের মাধ্যমে অধিকার সুরক্ষা। ব্রিটেনে আলাদা কোনো মৌলিক অধিকারের তালিকা নেই, বরং আইনের শাসনের মাধ্যমেই নাগরিক অধিকার রক্ষিত হয়। এন্টিক ভার্সেস কেরিংটন মামলায় আদালত রায় দেন যে আইনি ভিত্তি ছাড়া সরকার কারো ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবে না। আইনের শাসন ও নাগরিক অধিকারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অধিকার সুরক্ষা। 1998 সালে হিউম্যান রাইটস অ্যাক্ট পাশের ফলে নাগরিক অধিকার আরো শক্তিশালী হয়। কোন নাগরিক বেআইনি ভাবে আটক হলে তিনি হেবিয়াস কর্পাস রিটের মাধ্যমে মুক্তি পেতে পারেন। এখানে প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক সবাই একই আইনের অধীন। ব্রিটিশ সংবিধানের চতুর্থ বৈশিষ্ট্য হলো এক্সিকিউটিভ মনার্কি বা সীমিত রাজতন্ত্র। ব্রিটেন তাত্ত্বিকভাবে রাজতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু বাস্তবে এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। রাজা বা রানী নামমাত্র রাষ্ট্রপ্রধান, প্রকৃত নির্বাহী ক্ষমতা জনগণের প্রতিনিধি ক্যাবিনেটে। দেশের সকল আইন রাজার নামে জারি হয় এবং আদালতকে রয়্যাল কোর্ট বলা হয়, কিন্তু রাজা নিজে মন্ত্রিসভার পরামর্শ ব্যতীত কোনো কার্যকর সিদ্ধান্ত নেন না। ব্রিটিশ সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কনস্টিটিউশনাল কনভেনশন বা সাংবিধানিক রীতিনীতি। অলিখিত সংবিধানের কারণে বহু কার্যক্রম প্রথার মাধ্যমে পরিচালিত হয়। অ্যাটর্নি জেনারেল ভার্সেস জোনাথন কেপ লিমিটেড মামলায় আদালত স্বীকার করেন যে কনভেনশন সরাসরি আইন নয়, তবে রাজনৈতিক ও নৈতিকভাবে বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ, হাউস অব কমন্সের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই রাজা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন, এটি একটি সুপ্রতিষ্ঠিত প্রথা। ব্রিটিশ সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো লেজিসলেচার বাইক্যামেরাল, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ব্রিটিশ পার্লামেন্ট দুটি কক্ষে বিভক্ত, হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস। হাউস অব কমন্স এটি জনগণের দ্বারা নির্বাচিত এবং সবচেয়ে বেশি ক্ষমতাধর, বিশেষ করে অর্থ বিলের ক্ষেত্রে। লর্ডস সভা এটি উচ্চকক্ষ, যা বিল পর্যালোচনা ও বিলম্বিত করতে পারে। তবে 1911 ও 1949 সালের পার্লামেন্ট অ্যাক্টস অনুযায়ী লর্ডসের ক্ষমতা সীমিত করা হয়েছে। তারা বাজেট বিল সর্বোচ্চ 1 মাস এবং সাধারণ বিল 1 বছর পর্যন্ত আটকে রাখতে পারে। ব্রিটিশ সংবিধানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা। ব্রিটিশ মন্ত্রিসভা পার্লামেন্টের নিকট সম্মিলিত ও ব্যক্তিগতভাবে দায়বদ্ধ। সম্মিলিত দায়বদ্ধতায় আস্থা ভোটে পরাজিত হলে পুরো ক্যাবিনেট পদত্যাগ করে। ব্যক্তিগত দায়বদ্ধতায় নির্দিষ্ট মন্ত্রী তার বিভাগের ত্রুটির জন্য দায়ী হন। এই ব্যবস্থার ফলে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। ব্রিটিশ পার্লামেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সিঙ্গেল অর ইউনিটারি সিস্টেম বা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। যুক্তরাজ্য ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় নয়, বরং এককেন্দ্রিক। কেন্দ্রীয় পার্লামেন্টই সর্বময় ক্ষমতার অধিকারী। যদিও স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, তবুও ব্রিটিশ পার্লামেন্ট তাত্ত্বিকভাবে সেই ক্ষমতা যে কোনো সময় প্রত্যাহার বা সংশোধন করতে পারে। এখানে সব ক্ষমতা কেন্দ্র থেকে উৎসারিত হয়। ব্রিটিশ সংবিধানের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সফট অর ফ্লেক্সিবল কনস্টিটিউশন বা সুপরিবর্তনীয় সংবিধান। ব্রিটিশ সংবিধান অত্যন্ত সুপরিবর্তনীয়। এখানে সাধারণ আইন ও সাংবিধানিক আইনের মধ্যে কোনো পদ্ধতিগত পার্থক্য নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধান সংশোধনে যেমন বিশেষ ভোটের প্রয়োজন হয়, ব্রিটেনে তা সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় করা সম্ভব। উদাহরণস্বরূপ, 1911 সালের পার্লামেন্ট অ্যাক্ট পাশের মাধ্যমে লর্ডস সভার ক্ষমতা হ্রাস করা হয়েছিল, যা একটি সাধারণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়। পরিশেষে বলা যায়, ব্রিটিশ সংবিধান স্থিতিশীলতা ও পরিবর্তনের এক সুষম সমাধান। এটি যেমন ঐতিহাসিক রাজতন্ত্রকে ধারণ করেছে, তেমনি সংসদীয় সার্বভৌমত্ব আইনের শাসনের মাধ্যমে আধুনিক গণতন্ত্রকে সুদৃঢ় করেছে। অলিখিত সুপরিবর্তনীয় হওয়া সত্ত্বেও দীর্ঘ ঐতিহ্য ও রীতিনীতির শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে
ব্রিটিশ সংবিধান আজও বিশ্বের অন্যতম প্রভাবশালী শাসনতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।